মহামানব আসে, দিকে দিকে রোমাঞ্চ লাগে, মত্ত ধূলির ঘাসে ঘাসে। সুরলোকে বেজে ওঠে শঙ্খ, নরলোকে বাজে জয় ঢঙ্ক। এলো মহাজনমের লগ্ন। আমাদের সকলের আধ্যাত্মিক ত্রয়ী ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব, আমাদের সকলের মা জগজ্জননী মা শারদা এবং যুগাচার্য বিশ্বন্যাসীর পদকমলে আমার আভূমি প্রণতি এবং তিসরণ কৃপায় উপস্থিত সবাইকে আমার অন্তরের শ্রদ্ধা এবং নমস্কার। শুরুতেই বললাম, ওই মহামানব আসে, দিকে দিকে রোমাঞ্চ লাগে। সেই মহামানব ভগবান শ্রীরামকৃষ্ণের সেই নরঋষি নারায়ণ 12ই জানুয়ারি যার জন্মদিন গেল, সেই বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ, তাকে আজ স্মরণ মনন এবং চিন্তন করব। সেই সঙ্গে অবশ্যই ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবকেও স্মরণ মনন এবং চিন্তন করব। আজকের যে বিষয়টাতে মূলত আমরা ফোকাস করব, তা সঞ্চালক ইতিমধ্যেই বললেন যে ভারতের স্বাধীনতা আন্দোলন এবং স্বামী বিবেকানন্দ। শুরুতে মনে পড়ছে, বেশ কয়েক বছর আগে আমাদের এই কলকাতার আমাদের এই কলকাতার এশিয়াটিক সোসাইটিতে একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স হয়েছিল, যার শিরোনাম ছিল রিলিজিয়ান ইন সাউথ ইস্ট এশিয়া। সেখানে একজন পাকিস্তানি ইতিহাসবিদ একটা সুন্দর বক্তব্য রেখেছিলেন। তিনি বলেছিলেন, ক্রিশ্চানিটি প্রসেলাইটাইজ, ইসলাম ইজ অ্যাগ্রেসিভ, হিন্দুইজম ইজ মাইল্ড, Jainism and Buddhism are also mild, but the most dangerous is the religion of Ramakrishna Vivekananda because it is infectious. অর্থাৎ খ্রিস্টান ধর্ম মানুষকে ধর্মান্তরিত করে, মুসলিম ধর্ম সংগ্রামশীল, হিন্দু ধর্ম মৃদু স্বভাবের, বৌদ্ধ এবং জৈন ধর্ম মৃদু স্বভাবের, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে রামকৃষ্ণ বিবেকানন্দের ধর্ম, কারণ ইট ইজ ভেরি ইনফেকশাস। এর তীব্র সংক্রমণ আছে। এই সংক্রমণটা আসলে কি? আসলে রামকৃষ্ণ বিবেকানন্দের যে ধর্ম, তার যখন কার মনে কখন ঢুকবে, তাকে চৈতন্য দান করে যে বৈরাগ্যের একটা বাতাবরণ তার মনে প্রাণে সৃষ্টি করবে, সে নিজেও জানে না। সেই যখন সেই বিষধর সাপের যে বিষ যখন তার শরীরে ঢুকবে, কিন্তু সেই বিষ না অমৃত হয়েই তার শরীর মনকে আবেশ করে রাখবে, এটাই যেন তীব্র সংক্রমণ। তখন যখন সে বুঝবে, তখন তার মন প্রাণ এক হয়ে সেই ভগবান শ্রীরামকৃষ্ণই থাকবে। স্বামী পূর্ণাত্মানন্দজি মহারাজ, যিনি ঢাকা রামকৃষ্ণ মিশনের এখন অধ্যক্ষ মহারাজ, আমাদের উদ্বোধনে মায়ের বাড়িতে উনি 15 বছর সেক্রেটারি ছিলেন। সেই পরম পূজনীয় পূর্ণাত্মানন্দজি মহারাজ এই যে তীব্র সংক্রমণ রামকৃষ্ণ বিবেকানন্দ ধর্মের, সেটা বলতে গিয়ে তিনি একবার ঠিক বলেছিলেন, ঠিক এরকম ভাবেই, যে 1901 সালে
স্বামী বিবেকানন্দ যখন বাংলাদেশের ঢাকায় গেছিলেন, তখন পূর্ববঙ্গ অবশ্যই নাম ছিল, তখন তিনি বাংলাদেশের ঢাকার মোহিনীরঞ্জন সেনের বাড়িতেই গেছিলেন এবং তার সাথে দেখা করবার জন্য সেই সময় বিভিন্ন যুবক এসেছিল তার সাথে দেখা, তার বক্তৃতা শুনবার জন্য। এবং সেই যুবকদের দলের যিনি লিডার ছিলেন, সেই পূর্বোক্ত বাংলাদেশে তাকে তিনি বড়দা নামে খুব জনপ্রিয় ছিলেন, তার নাম হেমচন্দ্র ঘোষ। এবং তিনি এই পূর্ববঙ্গে একটা স্বদেশী সংগঠন করেছিলেন যার নাম ছিল মুক্তি সংঘ। পরবর্তী সময়ে সেটারই একটা বৃহৎ রূপ নেয় বিভি বা বেঙ্গল ভলেন্টিয়ার্স হিসাবে। এবং এই স্বামীজি বলছেন, এবং এটাই কথা, যে এই যে হেমচন্দ্র ঘোষ অতি উচ্চদরের একজন নেতা ছিলেন। মাস্টারদা সূর্য সেন, বিনয় বাদল দীনেশ একই সাথে তার নাম উচ্চারিত হতো। তা স্বামী পুণ্যাত্মানন্দজি মহারাজ তিনি তখন ব্রহ্মচারী ছিলেন। 1976 সালের কথা, এটা 2026। 1976 সালের কথা। তিনি তখন ওই হেমচন্দ্র ঘোষ তিনি থাকতেন আমাদের এই কলকাতার কালীঘাট অঞ্চলে। তার তখন বয়স প্রায় 100 ছুঁই ছুঁই। তা ব্রহ্মচারী পুণ্যাত্মানন্দজি মহারাজ সেই 1976 সালে তিনি তার সাথে দেখা করবেন বলে ওই কালীঘাটের বাড়িতে গেছিলেন। একদিন বিকেলের দিকে তিনি যখন তার বাড়িতে গেলেন, দেখলেন তিনি হেমচন্দ্র ঘোষ আধো আধো চোখে আধশো অবস্থায় খাটে আছেন। তার মাথার পাশে বেশ কয়েকটা বালিশ ঠেস দেওয়া অবস্থায় আছে, আর তার পাশে একটা 25, 26, 24 বছরের একটা ছেলে দাঁড়িয়ে আছে। তা তিনি মহারাজকে বললেন, আপনি কি চান? মহারাজ বললেন, আমি কিছুই চাই না, আমি শুধু উনার সাথে দেখা করতে চাই। তা ওই ভদ্রলোক, ওই 24-25 বছরের যে ছেলেটি, সে বলল, আপনি উনার সাথে কি দেখা করবেন? উনি তো দেখতেই পাচ্ছেন খুবই অসুস্থ, এত বয়স, উনি উঠতে পারেন না, ঠিক মতন নড়তে পারেন না, চড়তে পারেন না, চোখে ভালো দেখেন না, কানে কম শোনেন, কথাও খুব জড়ানো। মানে উনি চাচ্ছিলেন না যে স্বামীজি ওখানে দাঁড়িয়ে থাকুক, স্বামীজি চলে যাক। কিন্তু স্বামীজি তা সত্ত্বেও মোটামুটি বলা যেতে পারে জোর করেই ওনার খাটের পাশে দাঁড়িয়ে থাকলেন। তা কিছুক্ষণের মধ্যেই ওই হেমচন্দ্র ঘোষ চোখটা আস্তে আস্তে মেললেন, স্বামীজির সাথে চোখাচোখি হলো। তিনি যেন অস্পষ্ট গলায় জোরে বলছেন, কে আপনি, কি চান? স্বামীজির এরমই মনে হলো। স্বামীজি বললেন, আমি কিছুই চাই না, আমি শুধু আপনাকে দেখতে এসেছি। বলে, আমাকে দেখতে এসছেন? মানে জড়ানো গলায়, আমাকে দেখতে এসছেন কেন? পুণ্যাত্মানন্দজি মহারাজ বলছেন, আমি আপনাকে দেখতে এসেছি এই কারণেই, কারণ আপনি স্বামী বিবেকানন্দের সাথে সাক্ষাৎ করেছেন। এই কথা শুনেই যে লোকটা অসুস্থ ছিল, 100 ছুঁই ছুঁই বয়স, উঠতে পারেন না, ঠিক কথা বলতে পারেন না, সে যেন একটা মিরাকেল, নিমেষের মধ্যে যেন তোড়াক করে খাটে উঠে বসেছেন। বসে বলছেন, হ্যাঁ, স্বামী বিবেকানন্দকে আমি দেখেছি, তিনি আমার মাথায় পিঠে হাত রেখেছেন, তার অগ্নিস্পর্শ আমি যেন এখনো অনুভব করতে পারি। সেই কত আগের কথা, তা সত্ত্বেও যেন মনে হচ্ছে এটা গতকালের কথা। গতকালেই যেন আমি তাকে দেখেছি। স্বামীজি একজন মানুষ ছিলেন না, তিনি ছিলেন একজন আগ্নেয়গিরি, আর সেই আগ্নেয়গিরি থেকে এক খণ্ড লাভা এসে আমার হৃদয় মনকে
যেন আঘাত করে ভেঙে চুরে চুরমার করে দিয়ে গেছিল, আমাকে একটা নতুন মানুষে রূপান্তর করেছিলেন, এমনি ছিলেন স্বামীজি। সেই ভদ্রলোক এক নাগারে বলে যাচ্ছে হেমচন্দ্র ঘোষ বড়দা, আর তার সেবক তো অবাক, এমন কি ব্যাপার, কি এমন ওষুধ যে চড়তে পারেন না, নড়তে পারেন না, এইভাবে এক নাগারে বলে যাচ্ছেন। পুণ্যার্থনন্দজি মহারাজ বলছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি আবার আপনার কাছে আসবো, আবার স্বামীজির কথা হবে। তিনি বললেন আপনি আমাকে দেখেই অবাক হয়েছেন, যদি স্বামীজিকে একবার দেখতেন তাহলে বুঝতে পারতেন তিনি কি ছিলেন। পুণ্যার্থনন্দজি মহারাজ বলছেন এই যে স্বামীজির কথা, এই যে তীব্র সংক্রমণ, যাকে যা কিনা তাকে সেই যৌবনের তেজপূর্ণ বীর্যবান দিনে বীর্য পুরুষের মতো নিয়ে গেছে ভাবচক্ষে, সেটাই যেন রামকৃষ্ণ বিবেকানন্দ ধর্মের সংক্রমণ। শুধু হেমচন্দ্র ঘোষ না, হেমচন্দ্র ঘোষের কথা আবার একটু পরে আমি তুলব, শুধু হেমচন্দ্র ঘোষের কথাই নয়, আসলে সেই সময় ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন যেন অনেকাংশেই স্বামীজির দ্বারা অনুপ্রাণিত। নেতাজি সুভাষচন্দ্র বসু, প্রীতিলতা ওয়াদ্দার, রাজেন লাহিড়ী, এক এক করে যদি বলি, প্রত্যেকেই যেন স্বামীজির ভাবে ভাবিত ছিলেন। সেই মনে পড়ছে সেই বিখ্যাত একটা বইয়ের নাম, শঙ্করী প্রসাদ বসুর একটা বই, সমকালীন ভারতে সুভাষচন্দ্র। তা তিনি সেই বইতে লিখেছিলেন যে স্বামী বিবেকানন্দ তার দেহত্যাগের পর তার যে দুটি বজ্রবাহুর দ্বারা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে প্রবেশ করেছিলেন, ভারতবর্ষের নবজাগরণে প্রবেশ করেছিলেন, তার একটি ভগিনী নিবেদিতা, আরেকটি অবশ্যই নেতাজি সুভাষচন্দ্র বোস। নেতাজি সুভাষচন্দ্র বোস স্বামীজির ভাব শিষ্য ছিলেন, এবং তিনি যখন অনেক ছোটবেলায় স্বামীজির বইগুলো পেয়েছিলেন, তিনি গুরুগ্রাসে গিলে বলছিলেন আমি তো এটাই খুঁজছিলাম, তিনিই তো আমার গুরু। সেই সুভাষচন্দ্রের দেশের বাড়ি ছিল আমাদের এই ধারে কাছেরই সুভাষ গ্রামের সেই কোদালিয়ায়। তা কোদালিয়ায় দুর্গাপুজোর সময় প্রত্যেক বাড়ি সাধারণত তার বাড়ির লোকরা সেই দুর্গাপুজোয় কোদালিয়ার বাড়িতে চলে আসতেন। তা কোনো এক বছর নেতাজি সুভাষচন্দ্র তার পড়াশোনার প্রস্তুতির জন্য এই কোদালিয়ার বাড়িতে আসতে পারেননি। তা সেই সময় তিনি তার মাকে একের পর একটা চিঠি লিখছিলেন, আর শঙ্করী প্রসাদ বসুর বইতে সেই চিঠিগুলো জল করছে। তা তিনি একবার লিখছেন মাকে, মানে দেশের জন্য তার কি ভক্তি সুভাষচন্দ্র, তিনি বলছেন মাকে যে সেই রাম, সেই সাবিত্রী কোথায় গেল। আবার তারপরে কোনো চিঠিতে বলছেন তিনি যে মা তোমার ছেলে কি প্রস্তুত নয়, কে যাবে দেশের জন্য, মা তোমার ছেলে কি প্রস্তুত নয়। তারপরে একটা কোনো চিঠিতে তিনি লিখছেন যে তবে হ্যাঁ সেই সনাতন ঋষি আবার এসেছে। সেই সনাতন ঋষি মানেই তিনি বলছেন স্বামী বিবেকানন্দের কথা। 1936 সাল ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবের সেই জন্মশতবার্ষিকী পালিত হচ্ছে কলকাতায়। সেই সময় উদ্বোধনের স্বামী সুন্দরানন্দজি নেতাজি সুভাষচন্দ্র বসুকে একটা লেখা দিতে বললেন। প্রসঙ্গত বলে রাখি, ওই যে বললাম ঠাকুরের 100 বছর পূর্ণ হচ্ছে আমাদের কলকাতায়, কলকাতার এই ইউনিভার্সিটি টাউন হলে, কলকাতার টাউন হলে এবং ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে যে ঠাকুরের 100 বছর পূর্তির যে অনুষ্ঠান হচ্ছিল, সে 3 মার্চ থেকে 9 মার্চ পর্যন্ত, সেখানে একদিন সম্ভবত 7 মার্চ সেই সভাপতির চেয়ার অলঙ্কিত করেছিলেন সেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। এবং সেই সময় তারপরেই তিনি লিখলেন তার সেই বিখ্যাত কবিতা
সেই বহু সাধকের বহু সাধনার ধারা, ধ্যানে তোমার মিলিত হয়েছে তারা, তোমার জীবনে অসীমের লীলাপথে নতুন তীর্থরূপ নিল এই জগতে। দেশ বিদেশের প্রণাম আনিল টানি, সেথায় আমার প্রণাম দিলাম আনি। কথাটা বললাম এই কারণে, এই প্রত্যেকটা জিনিসই যেন ইন্টারলিঙ্ক। যেটা বলছিলাম নেতাজি, তা সুভাষচন্দ্র বসুকে একটা লেখা দিতে বললেন সুন্দরানন্দজি উদ্বোধনের থেকে। তা সুভাষচন্দ্র লেখা দিতে রাজি হলেন, কিন্তু তার লেখাটা দিতে 1 বছর পার হয়ে গেল। 1936-এর জায়গায় 1937-37 সালে তিনি লেখাটা দিলেন। এবং তিনি মহারাজকে বললেন, তিনি তখন বার্লিনে, বলছেন মহারাজ আমার লেখাটা দিতে 1 বছর দেরি হয়ে গেল, কারণ গত 1 বছর আমি ঠিক স্থির হয়ে বসতে পারিনি, তাই আমার লেখাটা দিতে দেরি হয়ে গেল। তা তিনি ওই যে উদ্বোধনের যে লেখাটা দিয়েছিলেন, যেখানে লেখাটা বেরিয়েছিল, তিনি লিখেছিলেন যে কয়েকটি লাইন, যে একথা বলতে আমার কোনো দ্বিধা নেই যে রামকৃষ্ণ বিবেকানন্দের কাছে আমি যে কতটা ঋণী তা ভাষায় ব্যক্ত করতে পারবো না, এবং তাদের পূর্ণ প্রভাবে আমার জীবনের উন্মেষ। ভগিনী নিবেদিতার মতো আমিও মনে করি রামকৃষ্ণ বিবেকানন্দ অভিন্ন শক্তি। আজ যদি বিবেকানন্দ জীবিত থাকতেন, তিনি অবশ্যই আমার গুরু হতেন। যতদিন জীবিত থাকব ততদিন রামকৃষ্ণ বিবেকানন্দের যে অনুগত থাকব, সে ব্যাপারে আমার কোনো দ্বিধা নেই। ইফ স্বামীজি had been alive, I would have been sit on his feet. 1913 সালে নেতাজি সুভাষচন্দ্র বসু স্বামীজির ত্যাগের আদর্শে অনুপ্রাণিত হয়ে ভাবলেন সন্ন্যাসী হব, এবং তিনি সেই সঙ্গে সেই সময়ের আরো কিছু স্বদেশী, আরো কিছু বিপ্লবী, যারা রামকৃষ্ণর বিবেকানন্দের ভাবধারায় অনুপ্রাণিত ভাবিত ছিলেন, সেই হেমন্ত কুমার সরকার, সুরেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় এবং প্রফুল্লচন্দ্র ঘোষ, যিনি পরবর্তী সময়ে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী হয়েছিলেন, তারা বাড়ি থেকে বেরিয়ে পড়লেন 1913 সালের বড়দিনের ছুটিতে। তারা একটা দল করলেন নেতাজির উদ্যোগে, স্বামীজির এই সুভাষচন্দ্রের উদ্যোগে, যে দলের নাম ছিল নিউ বিবেকানন্দ গ্রুপ। তারা শান্তিপুরে গিয়ে সন্ন্যাসীদের মতো অনেক কৃচ্ছ সাধন করছিলেন। তারপরে যাই হোক, তারা সেটা অন্য দিক আবার ফিরে আসলেন, এবং পরবর্তী সময়ে সুভাষচন্দ্র বসু ঘুরতে ঘুরতে আবার কাশিতে গেছিলেন, এবং সেই সময় কাশিতে ছিলেন আমাদের রামকৃষ্ণ মঠ মিশনের প্রথম অধ্যক্ষ মহারাজ এবং স্বামীজির গুরু দাদা বা গুরু ভাই যাই বলি, স্বামী ব্রহ্মানন্দজি। তা নেতাজি সুভাষচন্দ্র গেলেন তার কাছে সন্ন্যাসী হবেন বলেন দীক্ষা নিতে। ব্রহ্মানন্দ বললেন, সন্ন্যাস ত্যাগ তোমার হৃদয়ের অন্তঃস্থলে রাখো, তোমার পথ আলাদা, সারা ভারতবাসী তোমার দিকে তাকিয়ে আছে, তোমার পথ হলো সেটা। আসলে বলার উদ্দেশ্য একটাই, যেন স্বামী বিবেকানন্দ তার গুরু ভাইয়ের বা গুরু দাদার মাধ্যমে যে নেতাজি সুভাষচন্দ্র বসুর আগামী দিনের পথ কি হবে, তারই যেন একটা নির্দেশ দিলেন। এবং সেই সিঙ্গাপুরে যখন আজাদ হিন্দ ফৌজের হেডকোয়ার্টার ছিল, আমরা জানি যে সুভাষচন্দ্র যে যেতেন সেখানে ঘন্টার পর ঘন্টা ধ্যান করতেন, এবং উনি যেদিনকে অন্তর্হিত হলেন সেই রেঙ্গুনে, ইংরেজ শত্রু কবলিত রেঙ্গুন, সেই 24শে এপ্রিল 1945, সেদিনও শেষবারের মতো তিনি সেখানে গেছিলেন, তার সামরিক পোশাক ছেড়ে ধ্যান করছিলেন। তাই সুভাষচন্দ্র বসু, যারা নেতাজি আমাদের, যিনি আমাদের স্বপ্ন দেখিয়েছিলেন স্বাধীনতার, তিনি যেন সব ছিলেন, তিনি কিন্তু
স্বামীজি কিন্তু তাকে পথ দেখিয়েছিলেন। স্বামী বিবেকানন্দ সেই 1893 সালের 11 সেপ্টেম্বর শিকাগোয় তার ভারতের কথা তুলে ধরেছিল বিশ্বের মাটিতে। শুধু ওই 11 সেপ্টেম্বর নয়, তারপরে 15 সেপ্টেম্বর, 19 সেপ্টেম্বর, 20 সেপ্টেম্বর, 26 সেপ্টেম্বর এবং 27 সেপ্টেম্বর স্বামীজি বিভিন্ন জ্বালাময়ী বক্তৃতা দেন এবং এই বক্তৃতার মাধ্যমে সারা পৃথিবীর মানুষ, আমেরিকাবাসী বুঝলো যে আর এই প্রাচ্য দেশ ভারতবর্ষে কিছু কোনো মিশনারি পাঠানোর দরকার নেই, বরং ভারতবর্ষ থেকে মিশনারি আমাদের আনতে হবে। কিন্তু তার এই বক্তব্যে, সময় পেলে সেই বক্তব্যে পরে আসবো শেষের দিকে, তার সেই বক্তব্যে সারা ভারতের যুব সমাজ, সারা ভারতের বিপ্লবীরা যেন জেগে উঠেছিল। 1897 সালের 26 জানুয়ারি সেই বিবেকানন্দ মাদ্রাজে এসে উপস্থিত হলেন। সেই বিদেশ থেকে আবার স্বদেশে আসলেন। আর সেই তার 3 দিন আগে 1897 সালের 23 জানুয়ারি জন্মগ্রহণ করলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। তা ওই বিবেকানন্দ যখন মাদ্রাজে আসলেন, তিনি মাদ্রাজের যুবকদের উদ্দেশ্যে বললেন জ্বালাময়ী বক্তৃতায়, আগামী 50 বছর দেশমাতৃকাই হোক তোমাদের একমাত্র আরাধ্য দেবী বা দেবতা। অন্য সব দেবতার এখন আর পুজো করার কোনো দরকার নেই, সবাই এখন ঘুমাচ্ছে, একমাত্র জেগে আছে তোমার দেশমাতৃকা, তোমার স্বদেশ। তার কান এবং হাত সর্বত্র বিস্তৃত। সে বছরই 19 ফেব্রুয়ারি মাদ্রাজ বন্দর থেকে বজবজ বন্দরে আসলেন স্বামী বিবেকানন্দ। সেখান থেকে আসলেন শিয়ালদা স্টেশনে। হাজারে হাজারে ছেলে, যুবক, তৎতাজা যুবক গেলেন তাকে বরণ করতে, এবং তারা ঘোড়াকে ছেড়ে দিয়ে নিজেরা কাঁধে করে সেই ঘোড়ার গাড়ি টানতে টানতে স্বামীজিকে নিয়ে আসছেন। সারা রাস্তা জুড়ে তরুণ, সারা রাস্তা সাজানো হয়েছে সাজো সাজো রব। এবং স্বামীজি প্রথম গেলেন রিপন কলেজে। সেখানে এত ভিড়, তিনি কিছু বক্তব্যই রাখতে পারলেন না, মাইক্রোফোনেরও ব্যবস্থা ছিল না। শোভাবাজার রাজবাড়িতে তাকে নাগরিক সম্বর্ধনা দেওয়া হলো। তারপর স্বামীজিকে সোজা চলে গেলেন উত্তর কলকাতার পশুপতি বসুর বাড়ি। এই সেই বিখ্যাত বাড়ি, যে বাড়ির সন্তান ছিলেন নন্দলাল বসু, যে বাড়িতে এসছিলেন তার গুরু ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব, তার পদধূলি পড়েছিল। যে বাড়িতে 1905 সালে লর্ড কার্জনের চক্রান্তকারী বঙ্গভঙ্গ আন্দোলনের প্রতিবাদ হিসাবে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর গেছিলেন, রাখি উৎসব পালন করেছিল এবং স্বদেশ উৎসব পালন করেছিলেন। এই সেই বিখ্যাত বাড়ি, সেই পশুপতি বসুর বাড়িতে গেলেন স্বামীজি। মানুষের মধ্যে, যুবকদের মধ্যে কি উন্মাদনা সে ভাবাই যায় না। 1895 সালে মহেন্দ্রনাথ দত্ত, স্বামীজির মেজ ভাই, গেছিলেন ইংল্যান্ডে, ব্রিটেনে। তিনি তার সেই ব্রিটেনে স্বামী বিবেকানন্দর বইতে লিখেছেন, একদিন দুপুরবেলা স্বামীজি খাওয়ার পর খুব উত্তেজিত হয়ে পড়েন। তিনি বলেন, কংগ্রেস কি হাওড়ের মতো চিৎকার করছে, তাদের বল স্বাধীন দেশগুলিতে বল ফ্রি ডিক্লারেশন দিতে বল, স্বাধীন বলে ডিক্লেয়ার ঘোষণা করতে বল। ব্রিটিশ পুলিশ গুলি চালাক, প্রথম বুলেটটা লাগুক আমার গায়ে, তারা বুঝবে কার গায়ে হাত দিয়েছে। আমেরিকা বুঝবে, ইংল্যান্ড বুঝতে পারবে যে তারা কার গায়ে হাত দিয়েছে। এবং এরকমই সব ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে যে স্বামীজির ভূমিকা, সে আমরা কিছুতেই ভুলতে পারবো না। যেরকম সেই রাজেন লাহিড়ী, দক্ষিণেশ্বর সেই বোমা মামলার একজন জন্য তাকে জেলে বন্দি করা হয়েছিল রাজেন লাহিড়ীকে। তা দেখা যাচ্ছে
যে রাজেন লাহিড়ী জেলে বন্দী আছেন, কিন্তু তিনি ক্রমশ দিনকে দিন স্থূল হয়ে যাচ্ছেন এবং প্রত্যেক দিন তিনি জেলে যেন উচ্চস্বরে কি একটা পড়েন, পাঠ করেন। তা ব্রিটিশ জেলার এসে তোমাকে বলছেন তুমি রোজ রোজ কি পাঠ করো? তখন রাজেন লাহিড়ী বলছেন আমি স্বামীজির পত্রাবলী পাঠ করি। আমি হয়তো বাঁচবো না, তোমরা আমাকে ফাঁসি দেবে, কিন্তু এই স্বামীজি তোমাদের একদিন দেশ থেকে তাড়াবে। এবং ব্রিটিশরা দেখছে দলে দলে বাংলার ছেলেরা, দলে দলে ভারতবর্ষের ছেলেরা, যুবকরা যে বিপ্লবী হয়ে যাচ্ছে। কি কারণে? তারা একটা কমিটি করলো, সিডিশন কমিটি, জাস্টিস রাওলাটের নেতৃত্বে। সেই কমিটি একটা রিপোর্ট দিল। সেই রিপোর্টে বাঙালিদের খুব খাটো করে হেড করে দেখানো হলো। বলল ধুতি ক্লার্ক ইংলিশ স্পিকিং effeminate Bengali, not efficient, effeminate Bengali. ধুতি ক্লার্ক ইংলিশ স্পিকিং effeminate Bengali, অর্থাৎ বাঙালিরা ধুতি পরে, ক্লারিক্যাল কাজ করে, ইংরেজিও জানে, কিন্তু তারা মেয়েলি স্বভাবে। অর্থাৎ বাঙালিদের আমাদের খুব খাটো করে দেখালো সেখানে রিপোর্টে। কিন্তু সেই রিপোর্টে একটা কথা তারা উল্লেখ করলো, সেটা হচ্ছে Vivekananda after death has become more dangerous than he was alive. বিবেকানন্দ, মৃত বিবেকানন্দ জীবিত বিবেকানন্দ থেকে ভয়ঙ্কর। এবং সে তো সত্যিই কথা। সেই প্রীতিলতা ওয়াদ্দেদার সুদূর তমলুক থেকে আমাদের এই কলকাতায় তিনি বেথুন কলেজে, সম্ভবত বেথুন কলেজই হবে, ফিলোসফিতে অনার্স নিয়ে পড়াশোনা করতে এসেছিলেন। তার কাছে চিঠি আসলো, গ্রামের ছেলে, পাড়ার ছেলে রামকৃষ্ণ বিশ্বাস তিনি জেলবন্দি আছেন, তার ফাঁসির দিন ঘোষণা হয়েছে, তার সাথে গিয়ে দেখা করতে। প্রীতিলতা ওয়াদ্দেদার তার সাথে দেখা করতে গেল এবং প্রথম তিনি যেদিন দেখা করতে গেলেন, তার যে শাড়ি ব্রোচে স্বামী বিবেকানন্দের মুখ ছিল। কত ছোট তার জীবন, 1910 থেকে 1931, মোটে 21 বছর বেঁচে ছিল প্রীতিলতা ওয়াদ্দেদার। তা রামকৃষ্ণ বিশ্বাস প্রীতিলতাকে চিঠি লিখলেন যে মনে রেখো, অলওয়েজ রিমেম্বার, যে বিবেকানন্দ ওয়াজ দ্য স্পিরিচুয়াল অ্যান্ড পলিটিক্যাল গুরু অফ ইন্ডিয়া। আমাদের ধর্মীয় এবং রাজনৈতিক গুরু হচ্ছে বিবেকানন্দ। এবং আমরা জানি প্রীতিলতা ওয়াদ্দেদার যখন আবার সে পড়াশোনা করে যখন চলে গেল চট্টগ্রামে, মাস্টারদা সূর্য সেনের দলে নাম লেখায়। এবং যেদিন ইউরোপিয়ান ক্লাব, সেই ইউরোপিয়ান ক্লাব যেদিনকে ব্রিটিশ পুলিশ ঘিরে ধরলো এবং একটা গুলি লেগেছিল প্রীতিলতা ওয়াদ্দেদারের বুকে, এবং তিনি তার অ্যারেস্ট এড়ানোর জন্য পটাশিয়াম সায়ানাইড খেয়ে আত্মহত্যা করেন। অর্থাৎ বাংলার প্রথম মহিলা বিপ্লবী ছিলেন এই প্রীতিলতা ওয়াদ্দেদার। শুধু কি তাই, যেমন অরবিন্দ ঘোষ তিনি স্বামীজির থেকে 10 বছরের ছোট ছিলেন। স্বামীজি জন্মেছিলেন 1862 সালে, আর অরবিন্দ ঘোষ জন্মেছিলেন 1872 সালে। তা স্বামীজি 1893 সালে যখন তার চিকাগো ধর্ম সভায় বক্তব্য রেখেছিলেন, সেই 1893 সালেই কিন্তু সেই অরবিন্দ ঘোষ আমাদের দেশে ফিরে আসে এবং বরোদার রাজার জরিপ বিভাগের তিনি কাজ গ্রহণ করেন। পরবর্তী সময়ে তিনি কলকাতায় আসেন এবং তিনি 1907 সালে আলিপুর বোমার মামলায় তাকে অ্যারেস্ট করা হয় এবং সেই আলিপুর বোমার মামলায় দেশবন্ধু চিত্তরঞ্জন দাস সেই অরবিন্দ ঘোষের হয়ে যে বিখ্যাত সওয়াল করলেন, লং আফটার হিজ ডেথ হি উইল বি লুকড আপন as the poet of patriotism
লাভার অফ হিউম্যানিটি অ্যান্ড প্রফেট অফ ন্যাশনালিজম। সেই যুগান্তকারী সোয়াল। কিন্তু এখানে বলার বিষয় যেটা, সেই চরমপন্থী নেতা অরবিন্দ ঘোষের জীবনের একটা রূপান্তর ঘটল। তিনি হয়ে গেলেন ঋষি অরবিন্দ। এবং অরবিন্দের ডায়েরিতেই আছে যে সেই সময় স্বামী বিবেকানন্দ সূক্ষ্ম শরীরে সেই জেলের ভিতর আসতেন, তাকে যোগের গোপন রহস্য তাকে শিখাতেন, এবং তার জীবনের একটা অদ্ভুত ট্রান্সফরমেশন হয়ে গেল, রূপান্তর হয়ে গেল। তিনি হয়ে গেলেন ঋষি অরবিন্দ। এবং আমরা তো জানি তিনি চলে গেলেন 1910 সালে পন্ডিচেরিতে। 1926 সালে পন্ডিচেরিতে অরবিন্দ আশ্রম সৃষ্টি করলেন। ইন্টিগ্রাল যোগার একটা পুরোটা ব্যক্তিত্ব হিসেবে নিজেকে পরিগণিত করলেন। 1950 সাল পর্যন্ত তিনি স্থূল শরীরে সেখানে ছিলেন। এই যে কথাটা বললাম রূপান্তর, আসলে সেই মানুষের জীবনের যে ট্রান্সফরমেশন, রূপান্তর, এটাই যেন স্বামী বিবেকানন্দ ঘটিয়েছিলেন, বলেছিলেন। তিনি বারবার এই রূপান্তরের কথাই বলেছিলেন। যেমন তিনি সেই শুরুতে হেমচন্দ্র ঘোষের কথা বলেছিলাম, তিনি বলেছিলেন আমার জীবনটা ভেঙে চুরমার করে দিয়েছিলেন, অরবিন্দকেও তাই করলেন। সেই রূপান্তরটাই করেছিলেন স্বামী বিবেকানন্দ। তিনি বারবার বলেছিলেন যে যে তোমার ভিতরে, যে মানুষের ভিতরে যে অন্তর্নিহিত দেবত্ব আছে, তার বিকাশই হচ্ছে ধর্ম। এভরি হিউম্যান বিং ইজ পোটেনশিয়ালি ডিভাইন। দ্য গোল ইজ টু ম্যানিফেস্ট দ্য ডিভিনিটি উইদিন। মানুষের ভিতরে দেবত্ব আছে, তা ঘুমিয়ে আছে, তার জাগরণই হচ্ছে ধর্ম। তুমি সেই নিত্য সত্য মুক্ত বুদ্ধ আত্মস্বরূপ। অর্থাৎ কল্পতরুদ্দিনকে ভগবান যেটা বলেছিল তোমাদের চৈতন্য হোক, স্বামীজিও কিন্তু সেই একই কথা, চৈতন্যের কথাই বলেছিলেন, চেতনার কথা, কনসাসনেসের কথাই বলেছিলেন। তিনি বলেছিলেন সেই মন্দির নয়, কোনো গির্জা নয়, বেদ বাইবেলও নয়, তোমার আত্মশক্তি, আত্মবিশ্বাসী হচ্ছে তোমার মূল ভিত্তি। তিনি বলেছিলেন মানুষকে এমন এক জায়গায় নিয়ে যেতে হবে যেখানে মন্দিরও থাকবে না, গির্জাও থাকবে না, বাইবেল কোরআনও থাকবে না, কিন্তু মন্দির, গির্জা, বাইবেলের সমন্বয়ের মধ্য দিয়েই পূর্ণতা আনতে হবে। তিনি আক্ষেপ করে বলেছিলেন যে কাশী বৃন্দাবনে এক দেবতার, এক ঠাকুরের দরজা খুলছে, আরেক ঠাকুরের দরজা বন্ধ হচ্ছে, এক ঠাকুর ভাত খাচ্ছে, আরেক ঠাকুর কাপড় পরছে, আর দেশে জ্যান্ত ঠাকুররা অন্ন বিনা বস্ত্র বিনা ঘুরে বেড়াচ্ছে। তাই তো তিনি বলেছেন রিলিজিয়ান ইজ এ প্রসেস দ্যাট মেক্স এ ব্রুট আনটু এ ম্যান অ্যান্ড ম্যান আনটু এ গড। অর্থাৎ কোনো বিশ্বাসঘাতক থেকে, নিজেকে একটা দৈত্য থেকে মানুষে, এবং মানুষ থেকে দেবত্ব উন্নীত করে। দেবত্ব মানে আর কিছুই নয়। দেবত্ব মানে একটা কনসেপ্ট যেটার মধ্যে আছে সহযোগিতা, সহমর্মিতা, সেবাপরায়ণতা, যেটাকে বারবার স্বামী বিবেকানন্দ বলেছেন। তার ধর্মের মূল ভিত্তিই ছিল সর্বধর্ম সমন্বয়ের কথা, এবং এই সর্বধর্ম সমন্বয়ের কথাই তিনি শিখেছিলেন তার গুরু ভগবান শ্রীরামকৃষ্ণের কাছ থেকে। এবং তিনি এই কথাই বলেছিলেন সেই শিকাগো ধর্ম সভায়, সেটা 11ই সেপ্টেম্বর 1893 সালে, যে সবার উপর মানুষ সত্য, তাহার উপর নাই। তিনি বলেছিলেন আমি এমন একটা দেশ থেকে এসেছি যে দেশ সারা বিশ্ব জগৎকে শিখিয়েছে পরধর্ম সহিষ্ণুতা ও সর্বজনীন সহিষ্ণুতার আদর্শ, প্রিন্সিপলস অফ টলারেন্স অ্যান্ড ইউনিভার্সাল অ্যাকসেপ্টেন্স। আমরা শুধু সব ধর্মকে সহ্যই করি না, সব ধর্মকে সত্য বলে স্বীকার করি। আমাদের দেশের পবিত্র সংস্কৃত ভাষায় ইংরাজি এক্সক্লুশন শব্দের কোনো মানে করা যায় না।
অর্থাৎ আমরা বর্জন বলতে কিছু জানি না, আমরা সবাইকে গ্রহণ করতেই শিখেছি। এটা আর কিছুই নাই, ভগবান শ্রীরামকৃষ্ণের যে বাণী, যে সর্বধর্ম সমন্বয়, তারই যেন তিনি বার্তা দিয়েছিলেন। এদিকে শুরুর দিকের কথা, যখন নরেন্দ্রনাথ ঠাকুরের কাছে আসলেন, ঠাকুর বললেন পরবর্তী সময়ে যে নরেন লোকশিক্ষা দেবে, নরেন হাঁক দেবে দেশে ও বাইরে। নরেন বলল আমি তা পারবো না। ঠাকুর বললেন তুই তো দূর কথা, তোর ঘাড় পারবে, তোর বাপ পারবে, মা তোকে একদিন সব করিয়ে দেবে। ঠাকুর নরেনকে বললেন নির্বিকল্প সমাধি। নরেনকে বললেন তুই কি চাস? নরেন বলল আমি সুখদেবের মতো ধ্যান 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 করতে চাই। যখন কিছু খেতে খাওয়ার ব্যাপার হয়, 5-6 কিছুটা উঠে খাবো, খেয়ে আবার ধ্যান করতে চাই। ঠাকুর নরেনকে বলছে ছি নরেন, তুই এত বড় আধার, তুই কিনা নিজের মুক্তির কথা ভাবছিস। কোথায় তুই একটা বিশাল বটবৃক্ষ হবি, তোর ছায় হাজার হাজার মানুষ আগামী দিনের মুক্তির পথ পাবে, আর তুই কিনা নিজের মুক্তির কথা ভাবছিস। এত ছোট, এত হীন নরেন হোস না। এবং আমরা কি দেখলাম যে পরবর্তী সময়ে একদম শেষের দিকে 1886 সালের 16ই আগস্ট যখন আমাদের ঠাকুর স্থূল শরীরে চলে যাচ্ছেন, তার ঠিক দুদিন আগে ঠাকুর নরেনকে তার সাধনলব্ধ সবকিছুই দিয়ে যাচ্ছেন, তার গা ছুঁয়ে বলছেন নরেন আজ আমি আমার সবকিছু দিয়ে তোকে দিয়ে আমি ফকির হয়ে গেলাম। এই শক্তি দিয়ে তুই জগতের প্রভূত উন্নতি করবি, প্রভূত কল্যাণ সাধন করবি। যখন তোর কাজ শেষ হবে তুই আবার চলে যাবি। কিন্তু আসলে সেই মনে পড়ছে সেই মুকুন্দরামের একটা কবিতার লাইন, পাথরেতে অগ্নি থাকে তাকে বার করতে হয় ঠুকনি ঠুকে। পাথরেতে অগ্নি থাকে তাকে বার করতে হয় ঠুকনি ঠুকে। পাথরের ভিতর তো অগ্নি থাকে, কিন্তু তাকে ঠুকতে ঠুকতে বার করতে হয়। নরেন নামে যে আধার, সেই আধারের মধ্যে যে আগামী দিনের পৃথিবীর মানুষকে যে একটা আশা যোগাবে, বিশ্বাস যোগাবে, যেটা লুকিয়ে আছে, তার পূর্ণ জাগরণ ঘটিয়েছিল যেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব। তাই আজ স্বামীজিকে স্মরণ মনন চিন্তন করলাম। স্বাধীনতা সংগ্রামে তার অবদানের সঙ্গে সঙ্গে একটু অন্য প্রসঙ্গ চলে আসলো, এবং সেটাই স্বাভাবিক। সেই সঙ্গে আমাদের ভগবান শ্রীরামকৃষ্ণকেও আমি স্মরণ মনন চিন্তন করলাম। সেই রোমারোলা তিনি বলেছিলেন তার সেই কালজয়ী কথা, মাত্র 39 বছর বয়সে এই মল্লবীর শয্যা গ্রহণ করেছেন, কিন্তু সেই চিতার আগুন আজও নেবেনি। সেইখান থেকেই প্রাচীন গ্রিক পুরাণের ফিনিক্স পাখির মতো নবযুগের আত্মা আজও জাগরিত। সেই নবযুগের আত্মা স্বামী বিবেকানন্দের মধ্যে বিরাজমান। তাই আজ ভগবান শ্রীরামকৃষ্ণকে প্রণাম জানাই, মা শারদাকে প্রণাম জানাই, এবং জানাই স্বামী বিবেকানন্দকে। সেই সঙ্গে আপনাদের সবাইকে আমি আমার অন্তরের শ্রদ্ধা এবং নমস্কার জানাই। ধন্যবাদ। শুভরাত্রি।